ওকে, আমরা গত ক্লাসে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডায়নামিক্স শুরু করেছিলাম। আমরা গত ক্লাসে আমরা ক্লাসিক্যাল থার্মোডায়নামিক্স এর সাথে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডায়নামিক্স এর তফাৎটা এক্সপ্লেইন করেছি। আমরা মাইক্রোস্টেট এবং ম্যাক্রোস্টেটকে ইন্ট্রোডিউস করেছি। এরপরে একটা ম্যাক্রোস্টেটে কয়টা মাইক্রোস্টেট থাকে সেটার একটা ইকুয়েশন আমরা দেখেছি। এরপরে আমরা প্রবাবিলিটি ইন্ট্রোডিউস করেছি এবং আলটিমেটলি প্রবাবিলিটির সাথে ইকুইলিব্রিয়ামের একটা রিলেশন এস্টাবলিশ করেছি বাই ইউজিং বোলটজম্যান হাইপোথেসিস। সো এই পর্যন্ত ছিল আমাদের গত ক্লাসে। আজকে আমরা যেটা দেখব সেটা হলো কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম ইন স্ট্যাটিস্টিক্যাল থার্মোডায়নামিক্স। আমরা ক্লাসিক্যাল থার্মোডায়নামিক্সে একটা ইউনারি টু ফেজ সিস্টেম নিয়ে কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম প্রথমে ফুললি ডিরাইভ করেছিলাম এবং পরবর্তী পর্যায়ে মাল্টি কম্পোনেন্ট মাল্টি ফেজ সিস্টেমের বেলায় কি ধরনের কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম হয় সেটাও আমরা দেখেছিলাম। তো স্ট্যাটিস্টিক্যাল থার্মোডায়নামিক্সে আমরা সিমিলার কাইন্ড অফ প্রিন্সিপাল অ্যাপ্লাই করব। তার আগে ব্রিফলি আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ইন স্ট্যাটিস্টিক্যাল থার্মোডায়নামিক্স যখন একটা প্রসেস ক্যারিড আউট হয়, আমরা ক্লাসিক্যাল থার্মোডায়নামিক্স বলছিলাম যখন একটা প্রসেস ক্যারিড আউট হয় তখন টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়, প্রেসার চেঞ্জ হয়ে যায়, এক্সেট্রা। এখানে যেহেতু স্ট্যাটিস্টিক্যাল থার্মোডায়নামিক্সে আমরা একটা ম্যাক্রোস্টেটকে ডিফাইন করেছিলাম বাই ইউজিং এ নাম্বার, তার মানে একটা ম্যাক্রোস্টেটের মধ্যে কয়টা মাইক্রোস্টেট থাকে সেগুলার একটা নাম্বার দিয়ে ডিরাইভ করেছিলাম এনার্জি লেভেলের রেসপেক্টে। একটা এন নট সংখ্যক পার্টিকেল আছে এবং আর সংখ্যক যদি এনার্জি স্টেট থাকে তাহলে এই আর সংখ্যক একটা নাম্বারের একটা গ্রুপ যেটা ছিল সেটা দিয়ে আমরা ডিফাইন করেছিলাম ম্যাক্রোস্টেটকে। এখন যখন প্রসেস ক্যারিড আউট হয় তখন আমরা বলেছিলাম যে পার্টিকেল রিডিস্ট্রিবিউট দেমসেলভস, একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেল চলে যায়, আরেকটা এনার্জি থেকে আরেকটা চলে যায়। সোজা ভাষায় নাম্বার অফ পার্টিকেলস ইন সাম এনার্জি লেভেল ইনক্রিজ করে এবং আরেকটায় ডিক্রিজ করে। এটা ছিল আমাদের প্রসেসের ডেসক্রিপশন। এবং আলটিমেটলি আমরা যে এই যে ইকুইলিব্রিয়াম স্টেট যেটা ডিফাইন করেছিলাম সেটা হলো যে অ্যাট ইকুইলিব্রিয়াম এই যে ম্যাক্রোস্টেটটা আছে সেই ম্যাক্রোস্টেটের প্রত্যেকটা এনার্জি লেভেলে কয়টা পার্টিকেল আছে সেটা দিয়ে ডেসক্রিপশনটাই হলো আলটিমেটলি ইকুইলিব্রিয়াম স্টেটকে ডিফাইন করেছে। এখন ওকে, সো কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম আমরা ক্লাসিক্যাল থার্মোডায়নামিক্সের যে প্রসেসটা ফলো করেছিলাম আমরা এক্স্যাক্টলি সেম প্রসেস ফলো করব। আমরা বলেছিলাম যে আইসোলেটেড সিস্টেমের জন্য এনট্রপি ইজ ম্যাক্সিমাম হোয়েন দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। এটা ছিল ক্রাইটেরিয়া ফর ইকুইলিব্রিয়াম। আমরা সেই ক্রাইটেরিয়াটাই যদি এখানে ইউজ করি তাহলে পরে আমাদের প্রসেসটা যেটা ছিল স্টেপ বাই স্টেপ যেটা ছিল সেটা হলো নাম্বার ওয়ান, আমরা একটা এনট্রপির একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করব। তারপর 2 নম্বর ছিল আমরা কনস্ট্যান্টের ডিফারেনশিয়াল এক্সপ্রেশন বা কনস্ট্যান্টের ইকুয়েশন তৈরি করব এবং পরবর্তী পর্যায়ে এই এনট্রপির ইকুয়েশনের মধ্যে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সেগুলোকে বাদ দেব বাই ইউজিং কনস্ট্যান্ট ইকুয়েশন। এবং ফাইনালি ডিএস এর ইকুয়েশনটাকে জিরো ধরে কোএফিশিয়েন্ট গুলোকে জিরো ধরবো, জিরো ধরে ইকুয়েশন ডিরাইভ করবো। সো এইটা ছিল আমাদের হোল প্রসেস। আমরা এখানেও সেই এক্স্যাক্টলি সেম প্রসেসটা করব। যেহেতু এখানে অনেক ইকুয়েশন আছে সুতরাং আমি এটা না দেখিয়ে আমি করে দেওয়ার চেষ্টা করবো যাতে করে তোমরা বুঝতে পারো। তো আমরা লেট আস বিগিন কিভাবে ইকুয়েশন গুলো ডিরাইভ করে। ফার্স্টলি আমাদের যেটা ছিল, ওকে, আমরা সোফার দেখেছিলাম ওমেগা যেটা ছিল, ওমেগা মানে হলো যে নাম্বার অফ মাইক্রোস্টেট ইন এ গিভেন মাইক্রোস্টেট। এটার জন্য আমাদের ছিল এন নট এর ফ্যাক্টোরিয়াল এবং তার পরবর্তী পর্যায়ে এনার্জি লেভেল যেটা ছিল যে n1 এনার্জি লেভেলের ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই এনার্জি লেভেল 2 ফ্যাক্টোরিয়াল, এইভাবে এন আর সংখ্যক এনার্জি লেভেল ছিল তার ফ্যাক্টোরিয়াল। এটা ছিল আমাদের মাইক্রোস্টেটের ইকুয়েশন। এবং বোলটজম্যান হাইপোথেসিস থেকে বলেছিলাম যে এনট্রপি সমান সমান কে লন ওমেগা, এই ছিল আমাদের ইকুয়েশন। ঠিক আছে, সো এখন আমরা এই ওমেগার মধ্যে এটা যদি বসিয়ে দেই তাহলে এনট্রপির ইকুয়েশনটা আমরা পাবো। সো কে লন, এটাকে যদি আমরা একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকাই তাহলে পরে আলটিমেটলি এখানে আসবে n1 এর ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই n2 ফ্যাক্টোরিয়াল এক্সেট্রা করে nr এর ফ্যাক্টোরিয়াল। এটা ছিল উপরে আর সরি নিচে n0 এর ফ্যাক্টোরিয়াল। সো এটাকে যদি ভেঙে ফেলি তাহলে আমরা পাবো কে, এখানে আবার পুরো ব্র্যাকেটটা দেই, এখানে ছিল লন n0 ফ্যাক্টোরিয়াল মাইনাস
কেউ বলছো কিছু? I is equal to 1 থেকে শুরু করে r পর্যন্ত এখানে হবে হলো ln n I ফ্যাক্টরিয়াল। সরি, এই হলো আমাদের s এর ইনিশিয়াল ইকুয়েশন। এখন আমাদের একটু সমস্যা আছে এখানে, সেটা হলো যে এই n নট ফ্যাক্টরিয়াল, সরি এখানে ফ্যাক্টরিয়াল n I ফ্যাক্টরিয়াল। সো n নট আমরা একটা বিরাট বড় একটা নাম্বার, তাই না? সো এটা 10 টু দি পাওয়ার যদি 23 বলি, এভোগাড্রো নাম্বার দিয়ে যদি চিন্তা করি, 10 টু দি পাওয়ার 23 ফ্যাক্টরিয়াল তুমি ক্যালকুলেট করতে চাও, দেখো আসবে না। তো এই হিউজ নাম্বারে ফ্যাক্টরিয়াল এই সরাসরি ভাবে না করে একটা ইকুয়েশন ইউজ করা হয়, সেটাকে বলে স্টার্লিংস অ্যাপ্রক্সিমেশন, STIRLING, স্টার্লিং নামে স্টার্লিংস অ্যাপ্রক্সিমেশন। তো এই স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনের মধ্যে ইকুয়েশনটা যেটা, সেটা হলো ln x ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু x ln x মাইনাস x। তো এইভাবে বড় নাম্বারের ফ্যাক্টরিয়ালকে আমরা মডিফাই করতে পারি বাই ইউজিং দিস সিম্পল ইকুয়েশন। এখন এটাকে অ্যাপ্রক্সিমেশন বলা হয়েছে বিকজ এই ইকুয়েশনটা ভ্যালিড অনলি হোয়েন x ইজ ভেরি লার্জ। x যদি ছোট হয়, মনে করো x ইজ ইকুয়াল টু 2, তখন দেখবা যে এই ইকুয়েশনটা ভ্যালিড হচ্ছে না, তার মানে এরর অনেক বেশি আসে। যত x এর ভ্যালু বড় হতে থাকবে, এরর তত কমে যেতে থাকে। যেহেতু এখানে উই আর ডিলিং উইথ ভেরি লার্জ নাম্বার, ni এবং n নট, এগুলো সবই বিরাট বিরাট নাম্বার, যার কারণে এই ইট ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বাই রিপ্লেসিং n নট ফ্যাক্টোরিয়াল বাই ইউজিং স্টার্লিংস অ্যাপ্রক্সিমেশন। তো এটা যদি আমরা চেঞ্জ করি, তাহলে আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি s ইজ ইকুয়াল টু k, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দেই, প্রথম যেটা আসে সেটা হলো n নট ln n নট মাইনাস n নট, এটা হলো প্রথমটা। পরেরটা সামেশন সাইনটা আমি রাখি, আমি উপরে নিচে কিছু লিখলাম না, সংক্ষেপে লেখার জন্য জাস্ট সামেশনটা দিচ্ছি। এখানে আসবে হলো ব্র্যাকেটের মধ্যে ni ln ni মাইনাস ni। তো এই হলো আমাদের স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন ইউজ করার পরে এই জিনিসটা দাঁড়াচ্ছে। এখন যদি আমরা এটাকে ভেঙে ফেললে কি দাঁড়াচ্ছে? সো কে এটা থাকলো, এটাকে আলাদা করে ফেলি, n নট ln n নট মাইনাস n নট। এখানে দুইটা টার্ম আছে, সেটাকে আমরা যদি চেঞ্জ করি, ফার্স্ট ওয়ান আসে হলো সামেশন অফ ni ln ni মাইনাস সামেশন অফ ni। ঠিক আছে? তো এখন এই যে টোটাল নাম্বার অফ অ্যাটম বা পার্টিকেল সমান সমান হলো সামেশন অফ ni। ইট ইজ অবভিয়াস, কারণ প্রত্যেকটা এনার্জি লেভেলে যে কয়টা অ্যাটম আছে তার যোগফল টোটাল অ্যাটমের সমান হতে হবে। সো n নট ইজ এ সামেশন অফ ni। সো এই একটা মাইনাস প্লাস আছে, সো দিস ইজ মাইনাস, দিস শুড বি প্লাস। সো এইটা আর এবং এইটা কাটাকাটি যাচ্ছে। আলটিমেটলি আমরা s সমান সমান যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই দুইটা টার্মের মধ্যে এখন এই n নটটাকে যদি আমি সামেশন অফ ni দিয়ে রিপ্লেস করি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। সো লেট আস চেঞ্জ দিস ওয়ান। তাহলে এখানে হচ্ছে সামেশন অফ ni, এটা দিয়ে চেঞ্জ করলাম, ln n নট ঠিকই থাকলো, আর এখানে আসতেছে সামেশন অফ ni ln ni, সরি ছোট হাতে ni। তো এই হলো আমাদের চেঞ্জ। এটাকে যদি এখন গ্রুপ অ্যাড করে ফেলি, সামেশন অফ ni যদি কমন নেই এবং তাহলে পরে এই ln n নট, দুইটা লন যদি একসাথে করি, তাহলে n নট বাই ni হবে, মাইনাসটা যদি আগে নেই তাহলে ni বাই n নট হবে। সো মাইনাস k সামেশন অফ ni ln ni by n নট। So that is our entropy equation. ঠিক আছে, বোঝা যাচ্ছে? সো আমরা এই ফার্স্ট যে ইকুয়েশন যেটা আছে s is equal to k ln omega,
সেখানে ওমেগাটা বসিয়ে নিয়ে আমরা নেসেসারি মডিফিকেশন করে আমরা আলটিমেটলি এন্ট্রপির একটা ইকুয়েশন ডেভেলপ করলাম, যেটা হলো মাইনাস সাইন অফ কে ইন্টু সামেশন অফ ni ln ni by n0। সো দ্যাট ইজ আওয়ার ফার্স্ট ইকুয়েশন। ঠিক আছে, এন্ট্রপির একটা ইকুয়েশন। আমাদের টার্গেট হলো ডিএস এর ইকুয়েশন তৈরি করা, তাই তো? সো এন্ট্রপির ইকুয়েশন আমরা বের করলাম। এখন প্রসেসকে ডিফাইন করতে গেলে পরে আমরা বলেছিলাম যে অ্যাটমগুলো শুধু রিডিস্ট্রিবিউশন দেমসেলভস বিটুইন দ্য এনার্জি লেভেল। সুতরাং আমরা প্রসেসটাকে ডিসক্রাইব করার জন্য আমরা এই যে ম্যাক্রোস্টেট যেটা ছিল ইনিশিয়ালি, ম্যাক্রোস্টেট যেটা ডিফাইন করেছিলাম n1 n2 এরকম ভাবে যতগুলি এনার্জি লেভেল আছে nr পর্যন্ত, এটা ছিল আমাদের ম্যাক্রোস্টেট। এখন যখন এটা প্রসেস ক্যারিড আউট হলো তখন এটা চেঞ্জ হয়ে গেল ডেল্টা n1, এটা চেঞ্জ হয়ে ডেল্টা n2, এইভাবে আলটিমেটলি পুরাটা প্রত্যেকটা এনার্জি লেভেল চেঞ্জ হয়ে গেল। তো এটা হলো একটা ফাইনাইট চেঞ্জের জন্য। ইনফাইনাইট চেঞ্জের জন্য আমরা ডেল্টা না বলে dni বললাম। সো দিস ইজ আওয়ার প্রসেস ডেসক্রিপশন। একটা প্রসেস যখন ক্যারিড আউট হয় তখন এই ধরনের মডিফিকেশন গুলো আসে। ঠিক আছে, সো এখন আমরা ডিএস এর একটা ইকুয়েশন তৈরি করি। এখন এন্ট্রপির যে ইকুয়েশনটা আছে সেটাই আমরা ইউজ করব এবং ওটাকে ডিফারেন্সিয়েট করব। সো আমাদের এন্ট্রপির ইকুয়েশন যেটা ছিল S ইজ ইকুয়াল টু মাইনাস কে সামেশন অফ, এখানে প্রথমে দিয়ে রাখি আর বাকিগুলো দিব না, ni ln ni by n0। তো এটা ছিল S। এখন আমরা যদি ds বলি, ds সমান সমান হবে d ইনটু ব্র্যাকেটের ভিতরে বাকি সব টার্মটা মাইনাস কে সামেশন ni ln ni by n। সো এখন কে একটা কনস্ট্যান্ট, সো কে টাকে বাইরে নিয়ে আসি এবং এটা ডিফারেন্সিয়েট করলে পরে সো আমাদের যেটা আসবে সেটা ডি ব্র্যাকেটের ভিতরে আসবে সামেশন অফ ni ln ni by n। সো এটা দুটা যদি আলাদা করে ফেলি তাহলে আমরা পাবো কে ব্র্যাকেটের মধ্যে সামেশন অফ কি হচ্ছে ডি ni ln ni, এটা একটা মাইনাস ডি সামেশন দিই ডি ni ln n0। সো এটা ডিফারেন্সিয়েট করি মাইনাস কে। তো দুইটা টার্ম আছে, দুইটা টার্ম সামেশনটা একেবারে সামনে দিয়ে দিই তাহলে সুবিধা হয়। তাহলে প্রথম আসে হলো ni ln ni হলো 1 by ni into dni, এই হলো ফার্স্ট ওয়ান, বাই প্লাস ln ni into dni। তো এটা হলো দুইটা টার্ম আসলো এখান থেকে, আর এখান থেকে দুইটা টার্ম আসবে, সেটা হলো ফার্স্টলি ni into 1 by n0 into dn ক্যাপিটাল N dn0, এটা একটা, আরেকটা হলো ln n0 into dni। তো এই হলো আমাদের চারটা টার্ম আসলো। এটাকে একটু যদি চেঞ্জ করি, মাইনাস কে সামেশন আছে, এটা এটা কাটা গেলে শুধু থাকবে dni, আর এই ln dni আর এটা ln n0 dni, এটা একটা টার্ম হবে। dni কে কমন নিলে ln গুলোকে একসাথে করলে আমরা পাবো এটা ln ni by n0 dni। তো এটা একটা গেল, আর এখানে আসতেছে ni by n0 into dn0। তো এখন যদি আমরা এই সামেশন গুলো সবগুলো ভিতরে ঢুকিয়ে দেই তাহলে আমরা পাবো কে, এখানে আসতেছে সামেশন অফ dni প্লাস এখানে সামেশনটা এখানে দিয়ে দেই ln ni by n0 dni, আর এখানে সামেশন যেহেতু শুধু ni এখানে আসছে তার মধ্যে পড়বে n0 dn0।
ঠিক আছে। সো এখন খেয়াল করো ni সামেশন এটা n নট এর সমান, সো এটা কাটা গেল, আর যেহেতু ni summation is equal to n naught, so dni এটার summation would be equal to dn naught. So তার মানে এই dni আর dn naught এটা কাটা যাবে মাইনাস প্লাস, so ultimately আমরা পাবো ds is equal to minus k summation ln ni by n naught dni. So that is our ds. ঠিক আছে, এখন ds এর ইকুয়েশন হয়ে গেল। আমাদের নেক্সট কাজ হলো যে কনস্ট্যান্ট ইকুয়েশন যেগুলো আছে ফর আইসোলেটেড সিস্টেম, সেই কনস্ট্যান্ট ইকুয়েশন গুলো বের করা। এখন আমাদের এই স্ট্যাটিস্টিক্যাল থার্মোডায়নামিক্সে যখন আমরা কনস্ট্যান্ট একটা আইসোলেশন ইম্পোজ করি, আইসোলেটেড সিস্টেম যখন কনসিডার করি, তখন কেবলমাত্র এখানে ভ্যারিয়েবল দুইটা, একটা হলো নাম্বার অফ অ্যাটম চেঞ্জ হবে না, আরেকটা হলো এনার্জি টোটাল চেঞ্জ হবে না। সো নাম্বার অফ অ্যাটম চেঞ্জ হবে না, তার মানে হলো চেঞ্জ ইন টোটাল নাম্বার অফ অ্যাটম, টোটাল নাম্বার অফ অ্যাটম চেঞ্জ হবে না, কিন্তু এনার্জি লেভেলে ডিএনআই ক্যান চেঞ্জ, এটা আমরা আগে দেখেছি। সো সামেশন অফ ডিএন নট, এন নট কে যদি আমি সামেশন অফ সরি নট সামেশন, এখানে ডিএন নট ইজ ইকুয়াল টু সামেশন এন নট কে সামেশন অফ এনআই যদি বলি, তাহলে আলটিমেটলি ডিএন নট ইজ ইকুয়াল টু সামেশন অফ ডিএনআই। একটু আগে আমরা এটা অবশ্যই অলরেডি ইউজ করে ফেলেছি। সো এটা একটা গেল, আর একটা হলো ইন্টারনাল এনার্জি বা টোটাল এনার্জি ক্যানট চেঞ্জ। সো ইন্টারনাল এনার্জি ডিইউ, ইউ সমান সমান হলো সামেশন অফ এপসাইলন আই এনআই। এপসাইলন আই মানে হলো প্রতিটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ইন্টারনাল এনার্জি, ঠিক আছে। সো এটা দিস ইজ ফিক্সড, প্রতিটা পার্টিকেলের এনার্জি দিস ইজ ফিক্সড। সো টোটাল ইউ সমান সমান হলো তো প্রতিটা পার্টিকেলের এপসাইলন আর তার নিজের নিজের এনার্জি লেভেল দিয়ে গুণ করে তার সামেশন করা। সো এই হলো টোটাল ইউ। সো এখন এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, এখানে যদি দুইটা এই আছে মাল্টিপ্লিকেশন আছে, তো দুইটা আসার কথা ছিল এপসাইলন আই ডিএনআই আর এনআই ডি এপসাইলন আই। যেহেতু এপসাইলন আই ইজ কনস্ট্যান্ট, সুতরাং ওই টার্মটা বাদ চলে গেছে। সো আলটিমেটলি ডিইউ সমান সমান আমাদের এসছে সামেশন অফ এপসাইলন আই ডিএনআই ইজ ইকুয়াল টু 0। সো এখন আমাদের থার্ড স্টেপ যেটা ছিল সেটা হলো যে এই দুইটা কনস্ট্যান্ট ইকুয়েশন ইউজ করে এনট্রপির যে ডিএস এর ইকুয়েশন আছে সেখান থেকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোকে মাইনাস করা। আমরা সেটা করেছিলাম, মনে আছে আমাদের যেটা ছিল যেমন ds আলফা ইজ ইকুয়াল টু 1/t আলফা du আলফা এই ধরনের ছিল। তারপরে ds বিটা ছিল এবং সেখানে ছিল t বিটা du বিটা এবং u আলফা ইজ ইকুয়াল টু মাইনাস du বিটা। সো এটা বসিয়ে আমরা চেঞ্জ করেছিলাম। এখন এইখানে সেই জিনিসটা সমস্যাটা হলো when the system involves very large number of constant। এখানে লার্জ নাম্বার কনস্ট্যান্ট করতে আসলো বিকজ এখানে i এর ভ্যালু যেটা সেট হয়ে গেল, i এর ভ্যালু এখানে r পর্যন্ত আছে। সো টোটাল ইকুয়েশন এখানে এই জায়গাটার মধ্যে r সংখ্যক ইকুয়েশন আছে, এখানেও r সংখ্যক এনার্জি লেভেল ডাটা আছে। সো we are dealing with very large number of constant এবং সরাসরি সাবস্টিটিউশন বা ডাইরেক্ট সাবস্টিটিউশন it is not possible। তো এখানে আমরা যে মেথডটা অ্যাপ্লাই করি সেই মেথডটা হলো বাই ইউজিং ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার। ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার কাকে বলে? তো এটার মেথডটা হলো যে আমাদের অরিজিনাল যে ইকুয়েশন আছে, ইন দিস মেথড the differential of constants বা constant equation are multiplied by constant, যেটাকে বলে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার, এবং then added to the equation that need to be maximized। তার মানে হলো আমরা ম্যাক্সিমাইজ করতে চাচ্ছি ডিএস এর ইকুয়েশনটা, এটাকে ম্যাক্সিমাইজ করতে চাচ্ছি। এখন আমরা যেটা কি করব, কনস্ট্যান্ট ইকুয়েশন যেটা আছে, কনস্ট্যান্ট ইকুয়েশন কি কি আছে, একটা হলো ডিএনআই, তাই তো, সামেশন অফ ডিএনআই একটা আছে, আরেকটা আছে হলো সামেশন অফ এপসাইলন আই ডিএনআই। এই দুইটা কনস্ট্যান্ট আমাদের পেয়েছিলাম, এটা ডিইউ থেকে এসেছে, এটা ডিএন নট থেকে এসেছে। এখন এই কনস্ট্যান্ট গুলোকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে। So let us multiply by this one alpha and multiply by this one is equal to beta and then equate it to 0, ঠিক আছে। সো এই যে আলফা এবং এই বিটা যে আমরা এখানে গুণ করলাম, এই দুইটাকে বলে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য মেথড। তাহলে কিভাবে মেথডটা আবার বলি, মেথডটা হলো যে ইকুয়েশনটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে চাই, ডিএস এর ইকুয়েশন, ডিএস ইকুয়াল টু 0, সেই ইকুয়েশনটা এর মধ্যে আমরা অ্যাড করব হলো কনস্ট্যান্ট ইকুয়েশন গুলোকে ডিফারেনশিয়াল ফর্মে এবং বাই মাল্টিপ্লাইং সাম কনস্ট্যান্ট।
তো এখন এই ডিএস এর ভ্যালু যেটা আছে সেই ডিএস এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেই। ডিএস টা একটু আগে আমরা বের করেছি। সো সেটা ছিল মাইনাস কে সামেশন অফ লন ni বাই n নট ইন্টু dni, এটা ছিল প্লাস আলফা সামেশন অফ dni প্লাস বিটা সামেশন অফ এপসাইলন i dni। ঠিক আছে, তো এই হলো আমাদের ইকুয়েশন। এখন এখানে কয়েকটা জিনিস আছে। এক নম্বর সামেশন আছে, তো সামেশন গুলোকে আমরা কমন নেব। আরেকটা হলো প্রতিটার মধ্যে ডিএনএ আছে, তো ডিএনএ গুলোকে আমরা কমন নেব। তো তাহলে ফার্স্টলি একদম প্রথমেই সামেশন নিয়ে নেই। সামেশন নেওয়ার পরে আমরা পাচ্ছি এখানে মাইনাস কে লন ni বাই n নট প্লাস আলফা প্লাস বিটা এপসাইলন i এবং dni is equal to 0। এই হলো আমাদের মডিফিকেশন। ঠিক আছে, সো আমরা ডিএস এর একটা ইকুয়েশন তৈরি করলাম। এখন আমরা বলেছিলাম যে ইকুয়েশন তৈরি করার পরে জাস্ট কনস্ট্যান্ট কি বলে এটাকে, তার যে সামনের দিকে কোএফিশিয়েন্ট যেটা আছে কোএফিশিয়েন্টকে 0 ধরলে পরে আমরা কন্ডিশনাল ইকুইলিব্রিয়াম পাবো। সো এখানে যেহেতু ডিএনআই ক্যানট বি 0, সো কোএফিশিয়েন্ট শুড বি ইকুয়াল টু 0। সো সামেশন এখানে তাহলে আমরা টোটালি এখন ইগনোর করছি। আমাদের কোএফিশিয়েন্ট যেটা আসতেছে সেটা হলো মাইনাস কে ln ni by n naught plus alpha plus beta epsilon i would be equal to 0। ঠিক আছে, এটাকে আরেকটু মডিফাই করতে পারি। এই দুটাকে ডান পাশে নিয়ে আমরা ni by n naught যদি বের করতে চাই, জাস্ট আরেকটু মডিফিকেশন ফর্মুলা লিখি। সো ni by n naught তাহলে সমান সমান কি হবে, সবগুলোকে অ্যান্টি লন যদি নেই তাহলে বাঁদিকে যেটা আসতেছে সেটা হলো আলফা বাই কে ছিল, আলফা বাই কে অ্যান্টি লন নিলে পরে তাহলে ই টু দি পাওয়ার আলফা বাই কে হবে এখানে মাল্টিপ্লাইড বাই এখানে হবে ই টু দি পাওয়ার বিটা এপসাইলন i বাই কে। তো এই হলো আইদার দিস ইকুয়েশন অর উপরের ইকুয়েশন, দুইটার যে কোনো একটা। সো এটা অথবা আগেরটা, এই দুইটা হলো দিস আর দ্য কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম। কিন্তু এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা হলো যে এখানে অলরেডি আলফা বিটা রয়ে গেছে। আলফা বিটা হলো ল্যাঙ্গুয়েজ মাল্টিপ্লাই। এটা আমরা ফর দ্য সেক অফ সিম্পলিসিটি, অঙ্কটা করার সুবিধার্থে আমরা আলফা বিটা ইউজ করেছি, কিন্তু ইকুয়েশনের মধ্যে আলফা বিটা কেন বি দেয়া। ঠিক আছে, সো আমাদের এই আমরা নিচের ইকুয়েশনটা বলি বা উপর ইকুয়েশন যেটাই বলি না কেন, এই দুইটা ইকুয়েশন থেকে আলফা বিটাকে সরিয়ে ফেলতে হবে। তো আমাদের এখন নেক্সট কাজ হলো আলফা এবং বিটার ভ্যালু বের করে ওখান থেকে সরিয়ে ফেলা। সো আলফা এবং বিটার ভ্যালু কি করে বের করে, আমরা প্রথমে একটা ইউজ করি যে আমরা বলেছিলাম সামেশন অফ ni ইজ ইকুয়াল টু ছিল n নট। ঠিক আছে, সো তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ায় সেটা হলো যে সামেশন অফ ni বাই n নট উড বি ইকুয়াল টু 1। সো এখন সামেশন অফ ni একটু আগে আমরা কন্ডিশনাল ইকুইলিব্রিয়ামে বের করেছি। সো এখানে যদি আমরা সেটা বসায় দেই, সামেশন অফ এখানে আমরা পেয়েছিলাম হলো ব্র্যাকেটের মধ্যে রাখি e টু দি পাওয়ার আলফা বাই কে ইন্টু e টু দি পাওয়ার বিটা এপসাইলন i বাই কে, এটা ছিল ni বাই n নট ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এখন এখানে e টু দি পাওয়ার আলফা বাই কে এর মধ্যে কোনো আই টার্ম নাই, আই এর জন্যই এই সামেশনটা লাগে, সুতরাং এটা সামেশনের বাইরে রাখতে পারি। সো e টু দি পাওয়ার আলফা বাই কে into summation of e to the power beta epsilon i by k, এটা সমান সমান 1। তো তার মানে হলো e to the power alpha by k is equal to 1 by summation of e to the power beta epsilon i by k। ঠিক আছে, তো এখন এই যে e to the power summation of e to the power beta epsilon i by k, এইটার একটা নাম আছে, এটার একটা নাম দেওয়া হয়, এটাকে বলা হয় পি। ঠিক আছে, পিটা একটু ডিফারেন্ট, প্রেসারের সাথে তফাৎ বোঝানোর জন্য পিটাকে একটু ডিফারেন্ট ভাবে লেখা হলো, এবং এটার নাম হলো পার্টিশন ফাংশন, পি এ আর
ti1 partition function. So that is a statistical parameter. ঠিক আছে, আমরা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স যেহেতু টেম্পারেচার প্রেসার যেগুলো বলি, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স সেরকম ভাবে partition function is the main variable. ঠিক আছে, সো অল আমরা ইকুয়েশন মনে করো যে du is equal to tds minus pdv এরকম ভাবে লিখি, যেটা ইন টার্মস অফ টেম্পারেচার প্রেসারের মধ্যে যার সাথে আমরা করেছিলাম। এখানেও ঠিক একই ভাবে অল ভেরিয়েবলস এই পার্টিশন ফাংশনের রেসপেক্টে ডিফাইন করা হয়, যেহেতু পার্টিশন ফাংশন হলো স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার। ঠিক আছে, সো তাহলে এটা যদি হয় তাহলে আমাদের কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম যেটা ছিল সেটাকে যদি আমরা মডিফাই করি, আমাদের কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম কি ছিল, সেটা হলো n I by m naught is equal to e to the power alpha by k into e to the power beta epsilon by k। এটা ছিল আমাদের কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। এখন এটা যদি আমরা partition function দিয়ে ডিফাইন করি তাহলে আলটিমেটলি এটা দাঁড়ায় 1 by partition function। So epsilon alpha by k is equal to 1 by partition function. So finally আমরা যেটা পাচ্ছি সেটা হলো ni by n naught is equal to 1 by partition function into epsilon beta e to the power beta epsilon I by k। সো এখানে একটা আমরা চেঞ্জ করলাম, আলফাটাকে সরাতে বললাম, কিন্তু বিটাটা রয়ে গেল, তাই না? সো বিটাটা চেঞ্জ করার জন্য এখন আমরা আরেকটা মেথড অ্যাপ্লাই করি, সেটা হলো এই যে এস যেটা আমরা পেয়েছিলাম ডিএস সমান সমান কি ছিল, ডিএস সমান সমান ছিল মাইনাস কে সামেশন লন ni বাই n নট dni। এটা ছিল আমাদের ডিএস এর ইকুয়েশন। ঠিক আছে, এখন এখানে এই ni বা n নট এর ভ্যালুটা আমরা বসিয়ে দিই এখান থেকে। ঠিক আছে, সো মাইনাস কে সামেশন লন 1 by partition function into e to the power beta epsilon I by k bracket dna। ওকে, এখন এটাকে একটু মডিফিকেশন করি, এটাকে সব ভেঙে ফেললে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো ফার্স্টলি মাইনাস কে সামেশন লন দিয়ে সবগুলোকে যদি গুণ করে ফেলি তাহলে প্রথমে আসলে মাইনাস লন পার্টিশন ফাংশন ডিএনআই, তাই তো? ডিএনআই পরে লিখি, আর এটা আসবে লন আর এপসাইলন কাটা যাবে প্লাস বিটা এপসাইলন নট এপসাইলন না এই এক্সপোনেনশিয়াল বিটা এপসাইলন আই বাই কে ডিএনআই। ঠিক আছে, সো এটা গেল। এখন এটাকে যদি আরো ভেঙে ফেলি, পুরাটা যদি আলাদা করে ফেলি তাহলে আমরা পাচ্ছি হলো কে মাইনাস কে লন এপসাইলন, সেটা লন পার্টিশন ফাংশন, এটা সামেশনের বাইরে নিয়ে আসতে পারি যেখানে কোনো আই টার্ম নেই। সো কে মাইনাস মাইনাস প্লাস, সো কে লন পার্টিশন ফাংশন সামেশন ডিএনআই আরেকটা হলো মাইনাস 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 কে কে কাটা গেল, সামেশন থাকলো, সো সামেশন বিটা এপসাইলন আই ডিএনআই একে একে কাটা চলে গেল। সো এখন তাহলে ডিএস যেটা দাঁড়াচ্ছে ডিএস ইজ ইকুয়াল টু কে লন পার্টিশন ফাংশন এবং সামেশন ডিএনআই যেটা জানি সেটা হলো এন নট, ডিএন নট, ডিএনআই মানে ডিএন নট, তাই তো? ডিএন নট। আর এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো এপসাইলন আই ডিএনআই, সেটা হলো ডিইউ। সো আলটিমেটলি এখানে ডিইউ আসলো, সো আই যেহেতু চলে গেল, সামেশন এপসাইলন আই ডিএনআই হলো ডিইউ, সো আমরা পেলাম বিটা ডিইউ। ঠিক আছে, সো ডিএস ইজ ইকুয়াল টু কে লন পার্টিশন ফাংশন ডিএন নট মাইনাস বিটা ডিইউ, সেটা হলো আমরা ডিএস কে টেম্পোরারিলি রিপ্লেস করলাম। ওকে, তাহলে আমরা পেলাম হলো ডিএস ইজ ইকুয়াল টু কে
ln partition function dn not minus beta du। এখন আমরা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স থেকে যদি ইকুয়েশনটা ডিএস এর ইকুয়েশন যদি লিখি তাহলে কি দাঁড়ায়? আমরা জানি du is equal to tds minus pdv প্লাস mu dn ছিল, সো এখানে dn not। এখন ds যদি বের করি, ds is equal to 1 by t du plus p by t dv minus mu by t dn not, ঠিক আছে? সো এখন এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশন যদি কম্পেয়ার করি, যেহেতু দুটোই ds এর ইকুয়েশন, তাহলে মাইনাস বিটা du 1 by t du, সো আলটিমেটলি আমরা পাচ্ছি বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1 by t। সো আমরা বিটাকে মডিফাই করলাম। এখানে আরেকটা জিনিস লেখাটা ভালো, সেটা হলো n নট এর ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমরা পাচ্ছি হলো mu by t, সেটা সমান সমান আসে মাইনাস k ln partition function। সো এটাও আরেকটা ভ্যালু যদি আমরা 1 তে ক্যালকুলেট করতে চাই, ঠিক আছে? সো ওকে, এই দুইটা আমাদের জানা হয়ে গেল। সো ফাইনালি তাহলে আমরা কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম যদি লিখতে চাই, এটা হলো আমাদের ছিল ni by n naught is equal to e to the power alpha by k ছিল, আর e to the power beta epsilon i by k ছিল। এই ছিল আমাদের কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম। এখন আমরা আলফাও বের করেছি, বিটাও বের করেছি, সেটা যদি বসিয়ে দিই তাহলে ni by n naught, এই পুরো ভ্যালুটা ছিল 1 by পার্টিশন ফাংশন, আর বিটা ভ্যালু পেয়েছি মাইনাস 1 by t, সো আমরা e to the power minus epsilon I by kt, so that is our final condition for equilibrium, ঠিক আছে? In statistical thermodynamics। ঠিক আছে, সো এখানে তাহলে কয়টা কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম আসবে? এখানে আমরা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স পেয়েছিলাম তিনটা কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম ছিল, টি আলফা ইজ ইকুয়াল টু টি বিটা, পি আলফা ইজ ইকুয়াল টু পি বিটা এবং মিউ আলফা ইজ ইকুয়াল টু। এইখানে কয়টা কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম? অ্যাপারেন্টলি যদিও একটা ইকুয়েশন দেখা যাচ্ছে, কিন্তু আমরা এখানে আই থাকার কারণে এখানে আমরা জানি আই এর ভ্যালু হলো 1 2 থেকে শুরু করে আর সংখ্যক। সো আমাদের টোটাল কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম হলো আর নাম্বার অফ কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম আসতেছে এখানে, ঠিক আছে? তো তার মানে একটা হবে n1 by n naught is equal to 1 by p into x e to the power e1 by kt, এরপরে 2, এরপরে 3, এরপরে আর সংখ্যক পার্টিকেলের জন্য। প্রতিটা পার্টিকেলের জন্য আমাদের এখানে প্রতিটা এনার্জি লেভেলের জন্য আমাদের এখানে ইকুয়েশন গুলো এস্টাবলিশ করতে হবে। সো দিস ইজ দ্য কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম। ফাইনালি আরেকটা পার্ট যেটা থাকে সেটা হলো যে পার্টিশন ফাংশনের রেসপেক্টে, যেহেতু পার্টিশন ফাংশন বললাম একটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন বা স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার, এটার সাথে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের প্রপার্টির সাথে যদি কোরিলেট করতে চাই, আমরা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের প্রপার্টি থেকে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের প্রপার্টি যদি মেজার করতে চাই, তাহলে পরে কতগুলো ইকুয়েশন চলে আসে, সেগুলো আমরা বের করতে। তো আমরা এখানে কয়েকটা ক্লাসিক্যাল প্রপার্টি থার্মোডাইনামিক্সের প্রপার্টি মেজার করব। এক নম্বর অবভিয়াসলি এনট্রপি থাকবে। সো এনট্রপির জন্য আমরা যে ইকুয়েশন আলটিমেটলি যেটা পেয়েছিলাম, সো আমাদের ইকুয়েশন কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম যেটা আমরা আলটিমেটলি পেলাম সেটা হলো ni by n naught is equal to 1 by partition function into e to the power minus epsilon I by kt. So this is our equation. এখন এনট্রপির ইকুয়েশন পেয়েছিলাম হলো মাইনাস k summation of ni ln ni by n naught। এখন যদি ভ্যালুটা বসিয়ে দেই, মাইনাস কে সামেশন ni ln 1 by partition function into e to the power minus epsilon I by k। তো এটা যদি বসিয়ে দিই, এখন এটা যদি আমরা চেঞ্জ করে ফেলি, ভেঙে ফেলি, তাহলে আমরা পাবো কি? ফার্স্টলি মাইনাস
কে সামেশন অফ ni ln 1/p, তাই তো? কে ln 1/p, এটা করলে পরে যেহেতু মাইনাস আছে এটা প্লাস হয়ে যায়, ln পার্টিশন ফাংশন আর সামেশন অফ ni। এটা হলো একটা। আরেকটা হলো এ মাইনাস সাইন আর ওই মাইনাস সাইন মিলে কাটাকাটি দিয়ে প্লাস হবে। এখানে আসতেছে হলো কে ni আছে, আর সরি সামেশন দেই, আর ei বাই কে কাটা গেছে, সরি এখানে কে কাটি নাই, তো এটা এইভাবেই থাকবে। ঠিক আছে? সো ফাইনালি এস যদি ক্যালকুলেট করি তাহলে পরে কে ঠিক আছে, সামেশন অফ ni হলো n নট, তো কে n নট ln p ln পার্টিশন ফাংশন প্লাস কে কে কাটা গেল ni ei এই দুটা মানে হলো ইউ, নিচে আছে টি, ইউ বাই টি। ওকে, আমরা এন্ট্রপির ইকুয়েশন ফাইনাল হলো না কারণ এখানে একটা ইউ চলে আসে। ইউ একটা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স প্রপার্টি, তো আমরা মেজার করতে যাব ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স প্রপার্টিকে পার্টিশন ফাংশন রেসপেক্টে, সুতরাং শুধু পি থাকতে হবে, তো ইউ থাকা চলবে না, এটাকে আমরা পরে মডিফিকেশন করব। ওকে, তো এখন আরেকটা জিনিস আছে এফ, যেটা আছে এফ হলো হেলমস ফ্রি এনার্জি, এফ ইজ ইকুয়াল টু ইউ মাইনাস টিএস, ইউ মাইনাস টিএস। তো ইউ মাইনাস টি, এস যেটা বের করলাম সেটা বসিয়ে দেই, কে এন নট ln পার্টিশন ফাংশন প্লাস ইউ বাই টি। তো এই টি টি কাটা যাবে, ইউ ইউ কাটা যাবে, আলটিমেটলি এফ সমান সমান পাবো হলো মাইনাস কে টি এন নট ln পার্টিশন ফাংশন। তো আমরা একটা বের করতে পারলাম, সেটা হলো এফ কে ক্যালকুলেট করলাম ইন টার্মস অফ পার্টিশন ফাংশন। সো টোটাল নাম্বার পার্টিকেল, পার্টিশন ফাংশনের লন, টেম্পারেচার এবং বোলটজম্যান কনস্ট্যান্ট। তো এটা একটা গেল। দেন আরেকটা জিনিস আমরা যদি বের করি এফ, লেটস সে এফ তো পেলাম, এখন আমরা যদি এন্ট্রপিকে বের করতে চাই, আমাদের মনে আছে টি এফ ইজ ইকুয়াল টু মাইনাস এস ডিটি মাইনাস পি ডিভি প্লাস মিউ ডিএন, এটা ছিল আমাদের এফ এর ইকুয়েশন। এখন এখান থেকে এস যদি বের করতে চাই উইথ রেসপেক্ট টু এস, তাহলে এস ইজ ইকুয়াল টু মাইনাস differential of f with respect to differential of t, sorry differential t taking constant কি হবে, এটা কনস্ট্যান্ট হবে, এটা কনস্ট্যান্ট হবে, সো v এবং n নট কনস্ট্যান্ট। সো এখন যদি যেহেতু f অলরেডি বের করে ফেলেছি, এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে d বাই dt ডিফারেন্সিয়েট করব হলো মাইনাস kt সরি n নট ln পার্টিশন, কন্ডিশন হলো v কনস্ট্যান্ট n নট কনস্ট্যান্ট। তো এটাকে যদি চেঞ্জ করি তাহলে কি দাঁড়ায়, এখানে দুইটা টার্ম আছে, কে কনস্ট্যান্ট এন নট কনস্ট্যান্ট, এটা হলো টি আর এটা হলো পি, এই দুইটা হলো কনস্ট্যান্ট। সো চেঞ্জ করলে দুইটা টার্ম আসবে, মাইনাস প্লাসে প্লাস, তাহলে প্রথমটা আসে হলো কে এন নট টি চলে গেল, এন নট লন পার্টিশন ফাংশন, আর মাইনাসে মাইনাসে প্লাস থাকলো, আরেকটা যেটা আসছে সেটা হলো কে টি এন নট, এটাকে যেহেতু পি আমরা জানি না, সো ডেল সরি ডেল লন পি বাই ডেল টি, কনস্ট্যান্ট হলো ভি এবং এন নট। তো এটা হলো আমাদের এস এর ফাইনাল ইকুয়েশন। এস ইকুয়েশনে কি আছে, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট পার্টিশন ফাংশন, কনস্ট্যান্ট কে কনস্ট্যান্ট ln p ln পার্টিশন ফাংশন। সো আমরা পার্টিশন ফাংশনের রেসপেক্টে যদি পার্টিশন ফাংশন জানি তাহলে আমরা এন্ট্রপি করতে পারবো। সো আমরা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স একটা প্রপার্টি হেলমস ফ্রি এনার্জি আর একটা হলো এন্ট্রপি, এই দুটাকে চেঞ্জ করলাম। আমরা আরেকটা জিনিস বের করি, ইউটাকে বের করে ফেলি। সো এখন ইউর ইকুয়েশন আমরা জানি, ইউটা হলো ইউ ইজ ইকুয়াল টু এফ মাইনাস টিএস। সো এফ এর ইকুয়েশন আমরা বের করেছি হলো মাইনাস কে টি এন নট ln পার্টিশন ফাংশন মাইনাস টি এফ প্লাস টিএস প্লাস টিএস আমরা বের করেছি, এস হলো কে এন নট ln পার্টিশন ফাংশন প্লাস কে টি এন নট
day ln partition function by del t taking b n naught as constant. এটাকে যদি এখন কাটাকাটি করি u সমান সমান আসে kt n naught ln p kt n naught ln p দুইটা কাটা যাবে, সো এই দুইটা কাটা যাবে, আলটিমেটলি থাকবে এটা টেম্পারেচার। সো আলটিমেটলি দেওয়া আছে k t স্কয়ার n naught del ln partition function by del t Vn. So that is another classical thermodynamics property কে আমরা partition function রেসপেক্টে চেঞ্জ করব। আরেকটা করতে পারি, এখানে আমরা অন্যান্য ভ্যালু যেমন মোর ইম্পর্টেন্ট যেটা এনথালপি, গ্যাস এনার্জি, এগুলোকে বের করছি না কারণ এগুলো বের করা একটু জটিল, ঠিক আছে, একটু কমপ্লেক্স চলে আসবে। সেই জন্য যেগুলো সিম্পল যেগুলো আছে, যেগুলো এই এস আর ইউ বা এফ এর মধ্যে আছে, সেগুলো সেই জন্য বের করতে চাচ্ছি যাতে সুবিধা হয়। তো আরেকটা আছে যেটা সিভি ইজিক্যাল টু আমরা জানি ডেল ইউ বাই ডেল টি অ্যাট ভি কনস্ট্যান্ট, এটা হলো সিভির ফর্মুলা। তো ইউ যেহেতু বের করেছি, সো এটা আমরা সেজন্য করে দেখাচ্ছি। সো ইউ বাই ডেল টি, এখানে ভি ফর্মুলা হলো কে টি স্কয়ার এন নট ডেল ইউ সো এটাকে যদি ইন্ডিকেট করি তাহলে দুইটা টার্ম আসবে, যেহেতু টি আছে আর পি আছে। সো সিভি সমান সমান আসতেছে ডিটি রেসপেক্টে, প্রথমে আসে টুয়াইস কে টি এন নট ডেল লন partition function by del t v n নট, আরেকটা আসবে হলো প্লাস এখন কে টি স্কয়ার এন নট ঠিকই আছে, এটা হবে ডেল স্কয়ার লন পি লন পার্টিশন ফাংশন ডেল টি স্কয়ার, এবং এটা হলো ভি এন। তো এই হলো সিভি ফর্মুলা। ঠিক আছে, সো এই হলো আমাদের এই পর্যন্ত আমরা যেটা করতে চেয়েছিলাম। সো ইন দিস ক্লাস আমরা বের করে ফেলি ভুলে গেলাম, স্টপ শেয়ার করি। সো আমরা তাহলে এই ক্লাসের মধ্যে যেটা করলাম সেটা হলো যে কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম বের করলাম, এবং বের করার পরে এই পার্টিশন ফাংশনকে ইন্ট্রোডিউস করেছিলাম ডিউরিং ডিরাইভিং কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম, এবং সেখান থেকে পার্টিশন ফাংশন রেসপেক্টে আমরা কিছু ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের প্রপার্টি, ফর এক্সাম্পল এনট্রপি, হেলমস ফ্রি এনার্জি, ইন্টারনাল এনার্জি এবং সিভি, এই চারটাকে আমরা ক্যালকুলেট করে দেখালাম। ঠিক আছে, so this is about statistical thermodynamics. আমরা আগেই বলেছি it is a vast and very complex subject in thermodynamics. এটার জন্যই ইনফ্যাক্ট আলাদা কোর্সই আছে অ্যাভেলেবল, পার্টিকুলার ইন মাস্টার্স লেভেলে। সো আমরা এত ডিটেল যাইনি, আমরা জাস্ট ভেরি ব্রিফলি থার্মোডাইনামিক্সকে থার্মোডাইনামিক্সকে ইন্ট্রোডিউস করেছি এবং জাস্ট এটা কিছু অ্যাপ্লিকেশন দেখলাম। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার টোটাল সিলেবাস। কোনো কথা আছে, কোনো জিজ্ঞাসা আছে এই চ্যাপ্টারের উপরে? ওকে, যদি না থাকে তাহলে আমরা একটু সামারাইজ করি আমাদের হোল কোর্সেস। আমাদের হোল কোর্সের মধ্যে এই কোর্সে টোটাল 10টা চ্যাপ্টার আছে, আমরা দেখিয়েছি। ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল সেটা হলো জাস্ট ব্রিফলি ইন্ট্রোডাকশন, এবং এই ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা থার্মোডাইনামিক্স কাকে বলে, থার্মোডাইনামিক্সের ইম্পর্টেন্স নিয়ে আলাপ করেছি, এবং থার্মোডাইনামিক্সের বিভিন্ন ধরনের লিমিটেশনস নিয়ে আলাপ করেছি। ঠিক আছে, এবং আমরা আরেকটা কথা বলেছি থার্মোডাইনামিক্সকে অ্যাপ্রোচ করতে হয় ইন স্টাডি। আমরা বলেছিলাম থার্মোডাইনামিক্স একটা ভেরি একটা কমপ্লেক্স সাবজেক্ট, প্রচুর ইকুয়েশন আছে, সুতরাং এটাকে প্রতিদিন একটু একটু করে পড়া উচিত। ঠিক আছে, তোমরা পড়েছো কিনা আমি জানি না। ওকে, সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের আলটিমেটলি ক্লাস শুরু, মেইন কোর্সটা শুরু, এবং প্রথমে আমরা স্ট্রাকচার অফ থার্মোডাইনামিক্সের মধ্যে আমরা থার্মোডাইনামিক্সকে কয়েকটা ভাগে, হোল থার্মোডাইনামিক্সটাকে বোঝার সুবিধার্থে
কয়েকটা পার্টে ভাগ করে যদি পড়াশোনা করি তাহলে সুবিধা হয় আমরা বলেছি। তো স্ট্রাকচার অফ থার্মোডাইনামিক্সের মধ্যে আছে এক নম্বর হলো সিস্টেমটাকে বোঝা, ঠিক আছে, হোয়াট ইজ সিস্টেম, এবং সিস্টেমের যে বাউন্ডারি যেটা আছে সেই বাউন্ডারি নিয়ে বোঝা, কারণ বাউন্ডারির উপরে আলটিমেটলি ডিসাইড করে যে ফ্রম আউটসাইড বা সারাউন্ডিংস থেকে সিস্টেমের ভিতরে কি আসবে কি যাবে, ঠিক আছে। তো এই জন্য আমরা তারপরে আসলাম প্রসেস। প্রসেস, নানান ধরনের প্রসেস হয়, আমরা প্রসেসকে ক্লাসিফাই করেছি এবং কোন প্রসেসে কি ধরনের কনস্ট্রেইন ইম্পোজ করা হয় সেগুলোকে আমরা করি। ফর এক্সাম্পল অ্যাডিয়াবেটিক প্রসেস যদি বলি তাহলে আমরা বলি যে এখানে হিট আদান প্রদান করতে পারে না, কিন্তু মাস আদান প্রদান করতে পারে। ওপেন সিস্টেমে আমরা বলেছি মাস এবং হিট দুইটাই আদান প্রদান করতে পারে। এইভাবে আমরা প্রসেসগুলোকে ক্লাসিফাই করেছি এবং প্রসেস কিভাবে চিনতে হয় সেটা আমরা বলেছি। আমরা বলেছি যদি ভেরি স্লোলি যদি হয় তাহলে আমরা ধরে নিতে বলেছি আইসোথার্মাল প্রসেস, ভেরি ফাস্ট যদি হয় তাহলে আমরা ধরে নেব যে প্রসেস ইজ ডেরিভেটিভ। এই ধরনের কথা আমরা আলাপ করেছি। তো এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন যেগুলো আসে নর্মালি সেটা ছোট ছোট কোয়েশ্চেন আসে, যেমন সিস্টেমের কিছু এক্সাম্পল দেওয়া হয় এবং সিস্টেমকে ক্লাসিফাই করতে বলা হয়। এটা একটা কমন, ওকে কেন পেপসি সেটাকে ক্লাসিফাই করো, ইউ ফর এক্সাম্পল তোমাকে ক্লাসিফাই করো তুমি কোন ধরনের সিস্টেম। এই ধরনের সিস্টেমের ক্লাসিফিকেশন আসে, মূলত এটাই হলো মোর কমন এই চ্যাপ্টার থেকে, আর কোনো কিছু সাধারণত এই চ্যাপ্টার থেকে আসে না। দেন সরি, স্ট্রাকচার ফর্মেশন আরেকটা ইম্পর্টেন্ট পার্ট ছিল, সেটা হলো থার্মোডাইনামিক ভেরিয়েবল, ঠিক আছে। স্টেট, থার্মোডাইনামিক স্টেট কাকে বলে, ঠিক আছে, সেটা নিয়ে ডিটেল আলাপ আলোচনা আছে এবং আরো অনেকগুলো প্রপার্টি আছে। এক্সটেন্সিভ প্রপার্টি কাকে বলে, ইন্টেন্সিভ প্রপার্টি কাকে বলে, এগুলোকে জানা দরকার। ছোট্ট শর্ট টাইপের কোশ্চেন এখান থেকে থাকতে পারে। লাস্টলি যেটা ছিল সেটা হলো যে একটা ফাংশন এক্সাক্ট ডিফারেনশিয়াল কিনা বা স্টেট ফাংশন কিনা সেটা বোঝার জন্য, ঠিক আছে। এখানে ছোট ছোট কিছু অঙ্ক এখানে আছে। থার্ড চ্যাপ্টার যেটা সেটা হলো দ্য লজ অফ থার্মোডাইনামিক্স। এখানে ফার্স্ট ল আছে, সেকেন্ড ল আছে, থার্ড ল আছে। ফার্স্ট ল থেকে খুব একটা কিছু আসে না, সেকেন্ড ল থেকে অনেক কিছু আসে, যেমন রিভার্সিবল প্রসেস, ইররিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস কাকে বলে, কেন রিভার্সিবল প্রসেস থার্মোডাইনামিক্সের দরকার, ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা আছে। তারপরে আর কি আছে, থার্ড ল নিয়ে বেশিরভাগ কোশ্চেন আসে, যেমন থার্ড ল ডেভেলপমেন্ট, এটার বিভিন্ন স্টেজে ডেভেলপ হয়েছে। সো ডেভেলপমেন্ট অফ থার্মোডাইনামিক্স, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স সেটা মাঝে মাঝে আসে, এবং থার্ড ল ইমপ্লিকেশন অফ থার্মোডাইনামিক্স, থার্ড ল সেটা আসে। তারপরে আরেকটা আসে হলো থার্ড লকে কেন, মানে প্র্যাকটিক্যালি এটা থার্ড ল কেন প্রমাণ করা যায় না, ঠিক আছে, থিওরিটিক্যালি প্রমাণ করতে হয়, সেটার একটা কারণ মাঝে মাঝে জানতে চাই। এবং এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ ইম্পর্টেন্ট যেটা সেটা হলো অঙ্ক। তো বিভিন্ন ধরনের এখানে অঙ্ক আছে, মূলত এনার্জি রিলেটেড। ফার্স্ট কম্বাইন্ড স্টেটমেন্ট যেটা ছিল ডি ইউ ইজ ইকুয়াল টু পিডিএস মাইনাস পিডিপি, এই মূলত, সো বা সোজা ভাষায় ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, এই রিলেটেড অঙ্ক। সাধারণত তোমার ওয়ার্ক ডান কত সেটা বের করতে বলে বিভিন্ন প্রসেসের জন্য, এবং ওয়ার্ক ডান বের করার পরে এনার্জি চেঞ্জ কত হলো সেটা ক্যালকুলেট করতে বলে, কিউ দেওয়া যদি থাকে, অথবা উল্টা হতে পারে যে তোমার কিউ দেওয়া আছে, ইউর চেঞ্জটার একটা কথা বলা থাকে, আইসোথার্মাল প্রসেস ফর এক্সাম্পল, তাহলে ইউ ইজ ইকুয়াল টু 0। তো এই ধরনের সিস্টেমের জন্য টোটাল ওয়ার্ক ডান কত সেটা বের করতে বলে। তো এই ধরনের জাস্ট সোজা ভাষা কিউ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ডাব্লিউ, এই রিলেটেড অঙ্ক হলো এই চ্যাপ্টারে। পরবর্তী চ্যাপ্টার যেটা সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এখান থেকে একটা অঙ্ক আসেই, ওয়ান ফুল কোয়েশ্চেন, ঠিক আছে, থার্মোডাইনামিক প্রসেস এন্ড ভেরিয়েবলস। তো এখানে কি করে একটা আননোন ভেরিয়েবলকে নোন ভেরিয়েবলের রেসপেক্টে ডিফাইন করতে হয়, কি করে ইকুয়েশন ডিরাইভ করতে হয়, সেই জিনিসটা এবং সেই রিলেটেড কিছু অঙ্ক, এটাই মূলত এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য। তো যে কোনো একটা ফাংশনকে অন্য দুইটা ফাংশনের রেসপেক্টে একটা রিলেশন ডিরাইভ করা এবং সেই রিলেশনের মধ্য থেকে কোন একটাকে কনস্ট্যান্ট ধরে একটা অঙ্ক দিয়ে দেওয়া থাকে। সো ডেরিভেশনের একটা অঙ্ক থাকে সাধারণত, সুতরাং দুইটা একটা আরেকটা রিলেটেড, প্রথমে এ করতে হয় তারপরে বি করতে হয়, প্রথমে ডেরিভেশন করতে হয় তারপরে অঙ্কটা করতে হয়, কারণ ডেরিভেশনের ইকুয়েশন দিয়েই অঙ্কটা আসে, ঠিক আছে। তো এটা হলো চ্যাপ্টার 4 এর পার্ট। আমরা বলেছি এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বিকজ একটা অঙ্ক এখান থেকে থাকেই, ঠিক আছে। লাস্টলি যেটা চ্যাপ্টার 5 যেটা সেটা হলো কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। কন্ডিশন ফর ইকুইলিব্রিয়ামের মধ্যে ইকুইলিব্রিয়াম কাকে বলে, ইকুইলিব্রিয়াম কত প্রকার সেগুলো বলা হয়েছে,
and then phase system, two-phase system, unary two-phase system নিয়ে কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম বের করার চেষ্টা করা হয়েছে। এবং এটার জন্য ক্রাইটেরিয়া যেটা ধরা হয়েছে সেটা হলো যে ফর আইসোলেটেড সিস্টেম ইকুইলিব্রিয়াম স্টেট হ্যাজ দ্য ম্যাক্সিমাম এনট্রপি। সো এই ক্রাইটেরিয়াটা ধরে অঙ্কগুলো করা হয়েছে, কিন্তু দেয়ার আর আদার ক্রাইটেরিয়া, অল্টারনেটিভ ক্রাইটেরিয়া অন্যান্য এনার্জি রেসপেক্টে, এবং তোমাদেরকে করতে বলা হয়েছিল যে এই অল্টারনেটিভ ক্রাইটেরিয়া ধরেও তোমার অঙ্কগুলো যদি করো, এই কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম বের করো, সেটা প্র্যাকটিস করবে। সো যে কোনো একটা আইদার এনট্রপি রেসপেক্টে অথবা অন্যান্য এনার্জি রেসপেক্টে কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম বের করতে বলে দিতে পারে। ঠিক আছে, তো এটা হলো মূলত এই চ্যাপ্টারের মধ্যে আছে। সো দিস ইজ দ্য থার্মোডাইনামিক ডেভেলপমেন্ট চ্যাপ্টার। সো প্রিন্সিপাল গুলো শেষ হয়ে গেল। এরপরে অ্যাপ্লিকেশনের মধ্যে আছে সলিউশন। সলিউশন একটা বড় একটা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে কতগুলো যেটা আমরা যদি ধরি, সেটা ফার্স্ট হলো পার্শিয়াল মোলার প্রপার্টি কাকে বলে, হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্শিয়াল মোলার প্রপার্টি। সো এটার জন্য তোমাকে ফিজিক্যাল মিনিং দিতে হবে এবং ডেরিভেশন দিতে হবে। তো এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্শিয়াল মোলার প্রপার্টি। ঠিক আছে, হাউ ডু ইউ ডিরাইভ পার্শিয়াল মোলার প্রপার্টি। সো এই পার্শিয়াল প্রপার্টি কি করে ডিরাইভ করতে হয়, দুইটা ওয়ে আছে, সেটা আমরা বলেছিলাম। একটা টোটাল প্রপার্টি থেকে, একটা কম্পোনেন্টের পার্শিয়াল মোলার প্রপার্টি থেকে অন্য একটা পার্শিয়াল মোলার। এই দুইটা ওয়েতে অঙ্ক সাধারণত আসে। দুইটার যে কোনো একটা হতে পারে, অ্যানালিটিক্যাল মেথড হতে পারে, অথবা গ্রাফিক্যাল মেথড, দুইটা যে কোনো একটা এখানে আসতে পারে। সো দিস ইজ আওয়ার পার্শিয়াল মোলার প্রপার্টি, এন্ড দেন দেয়ার ইজ আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন কাকে বলে, আইডিয়াল সলিউশনের কন্ডিশন কি কি আছে, রাউলস ল কোন কোন কন্ডিশনে রাউলস ল মানে, কোন কোন কন্ডিশনে রাউলস ল মানে না, ডেভিয়েশন কি কি কারণে হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো জানতে হবে। এন্ড দেন নন আইডিয়াল সলিউশনের মধ্যে আমরা প্রথমে ইন্ট্রোডিউস করছি ফিগাসিটি। সো ফিগাসিটি কাকে বলে, কখন ফিগাসিটি অ্যাপ্লাই করা হয়, কখন ফিগাসিটি প্রেসারের সমান হয়, সেটা আসতেছে। এন্ড দেন দেয়ার ইজ ইম্পর্টেন্ট অন অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি কাকে বলে, হোয়াট ইউ মিন বাই অ্যাক্টিভিটি, এবং এই অ্যাক্টিভিটি কখন কোন কন্ডিশনে কিভাবে অ্যাপ্লাই করা হয়। ফর এক্সাম্পল আইডিয়াল সলিউশনে বলে অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন। ঠিক আছে, কখন এটা ফিগাসিটির সমান, কখন এটা পার্শিয়াল প্রেসারের সমান, এটসেট্রা, এই ধরনের জিনিসগুলো তোমাকে আসবে। ঠিক আছে, সো এটা গেল আইডিয়াল সলিউশন রেসপেক্টে অ্যাক্টিভিটি কিভাবে ডিরাইভ করে। সেটার জন্য দুইটা উপায় বলেছিলাম আমরা, ইনফ্যাক্ট তিনটে উপায় বলেছিলাম। একটা সরাসরি অ্যাক্টিভিটি, আরেকটা অ্যাক্টিভিটি জানলে আরেকটা অ্যাক্টিভিটি বের করা। আমরা বলেছিলাম এটা করা সম্ভব না, বিকজ দুইটা টেইলি গ্রাফিক্যাল মেথডে ইনফিনিটি দিকে যায়, যখন এটা বের করা যায় না, তখন আমরা অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট দিয়ে অ্যাক্টিভিটি বের করার চেষ্টা করেছি, এবং সেখানেও একটা সমস্যা আছে, আমরা সেটা আলাপ করেছি, কিন্তু তারপরেও এটাকে মোটামুটি ভাবে কভার করা যায়। থার্ড আরেকটা মেথড হলো আলফা ফাংশন রেসপেক্টে। কখন আলফা ফাংশন ইউজ করা হবে, আমরা বলেছি যখন এক্স এর ভ্যালু, মানে অর্থাৎ মোল ফ্র্যাকশনের ভ্যালু সিঙ্গেল ডিজিটে হয়, তখন সাধারণত আলফা ফাংশন। তার মানে বেসিক্যালি ডাইলিউট সলিউশনের বেলায় আলফা ফাংশন দিয়ে অ্যাক্টিভিটি বের করতে হয়, এবং তার জন্য অঙ্ক আমরা বিভিন্ন অঙ্ক করে দেখিয়েছি। লাস্টলি তারপরে আসে হলো ডাইলিউট সলিউশন। ডাইলিউট সলিউশনের মধ্যে হেনরিজ ল চলে আসছে। হেনরিজ ল কনস্ট্যান্ট এবং স্ট্যান্ডার্ড স্টেট কিভাবে চেঞ্জ হলো সেটা আমরা দেখেছি, এবং রাউলস ল মানে এর সাথে এইচ এর রিলেশন কিভাবে ডেভেলপ করা যায় সেটা এখানে দেখাতে হবে। দেন দেয়ার ইজ এ মাল্টি কম্পোনেন্ট সিস্টেম। মাল্টি-কম্পোনেন্ট সিস্টেম কোত্থেকে আসলো, মাল্টি-কম্পোনেন্ট সিস্টেম যদি আসে তাহলে এবার অ্যাক্টিভিটি কি করে বের করতে হয়, অ্যাক্টিভিটি কি করে মডিফাই হয়। তো এখানে আমরা কতগুলো কনস্ট্যান্ট এসছে, সেটা হলো অ্যাক্টিভিটি হলো ইন্টারঅ্যাকশন প্যারামিটারস, আইদার আলফা অর এপসাইলন। তো ইন্টারঅ্যাকশন প্যারামিটার দিয়ে কি করে অঙ্ক করতে হয় সেটা আমরা আলাপ করছি। লাস্টলি যেটা আছে মিক্সিং ফাংশন। এখানে একটা কমন কোশ্চেন মাঝে মাঝে পরীক্ষা আসে, হোয়াট ডু মিন বাই অথবা ডিফাইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল সলিউশন, রিয়েল সলিউশন এন্ড নন আইডিয়াল সলিউশন। ঠিক আছে, এই রেগুলার সলিউশন। তো এই তিনটা সলিউশনের ক্যারেক্টারিস্টিক্স দিয়ে এটাকে তফাৎ বের করার জন্য মাঝে মাঝে পরীক্ষায় 5 মার্কে একটা কোশ্চেন আসে, এবং এখানে তোমাকে তাহলে দুইটা জিনিস ইন্ট্রোডিউস করতে হবে। একটা হলো মিক্সিং কেমন, আর একটা হলো বন্ড ফর্ম করে কিনা। আইডিয়াল সলিউশনে মিক্সিং র্যান্ডম, বন্ড ফর্ম করে না, সো ডেল্টা এস ইজ ইকুয়াল টু 0। নন আইডিয়াল সলিউশন সেটা বেলা হলো প্রিফারেন্সিয়াল মিক্সিং হয়, নট র্যান্ডম মিক্সিং, এবং এখানে বন্ড ফর্ম করে। রেগুলার সলিউশনে বলছি যে আইডিয়াল সলিউশন হচ্ছে সামান্যতম ভেরিয়েশন হয়, সুতরাং এখানে আমরা এখনো মিক্সিং র্যান্ডম ধরতে পারি, কিন্তু কিছু বন্ড ফর্ম করবে। তো ওই তিনটা রেসপেক্টে বিভিন্ন ধরনের ইকুয়েশন, ফ্রি এনার্জি চেঞ্জ অফ মিক্সিং অথবা এক্সেস ফ্রি এনার্জি চেঞ্জ, এক্সেস ফ্রি এনার্জি, এগুলোর জন্য
বিভিন্ন এই তিনটা সলিউশনের বেলায় তিনটা কন্ডিশনের জন্য ইকুয়েশন ডিরাইভ করা, ডেল্টা এইচ এর ইকুয়েশন বের করা, ডেল্টা ভি এর ইকুয়েশন বের করা, এগুলো এখানে এসেছে। এই হলো মোটামুটি আইডিয়াল সলিউশন রিলেটেড প্রবলেমস। থার্ড, সেভেন্থ চ্যাপ্টার যেটা, সেটা হলো অ্যাপ্লিকেশন ইন ফেজ ডায়াগ্রাম। এই অ্যাপ্লিকেশনের মধ্যে ফেজ ডায়াগ্রামের মধ্যে স্ট্রাকচার অফ ফেজ ডায়াগ্রামের মধ্যে এই তিন ধরনের স্ট্রাকচার কোঅর্ডিনেট সিস্টেম আছে। একটা হলো যে কেমিক্যাল পটেনশিয়াল দিয়ে করা, সবগুলো কেমিক্যাল পটেনশিয়াল। একটা হতে পারে যে একটা কেমিক্যাল পটেনশিয়াল, আরেকটা কেমিক্যাল পটেনশিয়াল না, আরেকটা হলো কোনোটাই কেমিক্যাল পটেনশিয়াল না। এই তিন ধরনের সিস্টেম ব্যবহার করলে পরে ইনফরমেশনের যে ভেরিয়েশন হয় সেগুলো পরীক্ষার মধ্যে মাঝে মাঝে এই কোয়েশ্চেনটা আসে। ঠিক আছে, গিভস ফেজ রুল কাকে বলে এটা ডিরাইভ করা, এবং এখান থেকে কি ধরনের এটার অ্যাপ্লিকেশন, সেটা আরেকটা ছোট কোয়েশ্চেন হতে পারে। এরপরে যেটা কনস্ট্রাকশন অফ ইউনারি ফেজ ডায়াগ্রামের মধ্যে একটা কোয়েশ্চেন মাঝে মাঝে আসে, সেটা হলো ক্ল্যাপেরন ইকুয়েশন এবং কেমিক্যাল ক্ল্যাপেরন ইকুয়েশন ডেভেলপ করা। ঠিক আছে, মাঝে মাঝে একদম সরাসরি ক্ল্যাপেরন ইকুয়েশন ডেভেলপ করতে বলে, অথবা এটা ঘুরিয়ে বলে হলো derive the relationship between pressure and temperature for unary two phase unary system. ঠিক আছে, তো এই তার মানে বেসিক্যালি রিলেশন বিটুইন প্রেসার এন্ড টেম্পারেচার মানে ডিভি বাই ডিটি। তো এটা বেসিক্যালি ক্ল্যাপেরন ইকুয়েশন অথবা ক্লাসিক্যাল ক্ল্যাপেরন ইকুয়েশন। সুতরাং এইখানে এটা ইউজুয়ালি পরীক্ষায় আসে। এটা আসলেও তারপরে অঙ্ক আছে এখানে, এই রিলেটেড বিভিন্ন ধরনের অঙ্ক আছে। অঙ্ক অবশ্যই ট্রাই করবা, কারণ এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক পরীক্ষায় আসেই, অলওয়েজ পরীক্ষায় আসে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ফাইনালি যেটা আছে ট্রিপল পয়েন্ট এবং ট্রিপল পয়েন্ট ইউজ করে ফেজ ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করা, এটাও একটা টিপিক্যাল অঙ্ক পরীক্ষায় আসে। এই এক্সাম্পলে যেরকম বলে দেওয়া আছে যে draw the phase diagram of silicon, আর তোমার এক্সাম্পল অঙ্কের মধ্যে প্রবলেমস মধ্যে আছে ফেজ ডায়াগ্রাম আয়রন, কি বলে ওয়াটার। তো দুইটা মোটামুটি একই ধরনের জিনিস এবং দুইটা প্র্যাকটিস করবা। লাস্টলি যেটা আছে ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রাম, এবং এখানে ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রামের মধ্যে মেটাস্টেবল ইকুইলিব্রিয়াম একটা ইন্ট্রোডিউস করা হয়েছে। ঠিক আছে, সো মেটাস্টেবল ইকুইলিব্রিয়ামটা এখানে বোঝার চেষ্টা করবা। আর আরেকটা হলো যে ফ্রি এনার্জি কম্পোজিশন বা জিএক্স ডায়াগ্রাম এট ডিফারেন্ট টেম্পারেচার। তো বিভিন্ন ফেজ ডায়াগ্রামের জন্য জিএক্স টেম্পারেচার আঁকার চেষ্টা করবা, বা জিএক্স টেম্পারেচার থেকে কি করে ফেজ ডায়াগ্রাম আঁকে সেটা করার চেষ্টা করবা। এটা আমরা ক্লাসের মধ্যে করিয়ে দেখিয়েছি। ঠিক আছে, তো তাহলে এই চ্যাপ্টারের মধ্যে মূলত অঙ্ক ইম্পর্টেন্ট, এবং তারপরে জিএক্স ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেগুলো তুমি দেখবা। চ্যাপ্টার 8 এর মধ্যে যেটা আছে সেটা হলো রিঅ্যাকটিভ সিস্টেম। রিঅ্যাকটিভ সিস্টেমের মধ্যে খুব কম সময়ই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইকুয়েশন ডিরাইভ করতে বলে, খুব কম সময়, ইউজুয়ালি এটা করে না। মেইনলি এই চ্যাপ্টারের মধ্যে আছে অঙ্ক। ঠিক আছে, অঙ্ক এবং আর দুইটা ডেরিভেশন, সেটা হলো কি বলে ভুলে গেলাম তো, এটার নাম হলো ফ্রি এনার্জি আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মধ্যে যে রিলেশন, জি ইজ ইকুয়াল টু লন কিউ বাই কে। ঠিক আছে, আরটি লন কিউ বাই কে, এই ইকুয়েশনটা তোমাকে ডিরাইভ করতে বলে। ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, ভ্যান টপ আইসোথার্ম। ঠিক আছে, সো ডিরাইভ ভ্যান টপ আইসোথার্ম, সেটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা হলো ভ্যান টপ আইসোকোর। আইসোকোরটা হলো কে এর সাথে টেম্পারেচার রিলেশন। সো একটা হলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে টেম্পারেচার রিলেশন, ভ্যান টপ আইসোকোর। আরেকটা হলো ফ্রি এনার্জির সাথে কে এর রিলেশন, যেটা হলো ভ্যান টপ আইসোথার্ম। এবং ভ্যান টপ আইসোথার্ম ব্যবহার করে অঙ্ক। সো এই চ্যাপ্টারে এগেইন অঙ্ক বড় ইম্পর্টেন্ট, এবং এই অঙ্কের নেচারটা হলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করা একটা আছে, ভেরি সিম্পল। এটা সাধারণত পরীক্ষায় আসে না, কিন্তু মেইনলি পরীক্ষা যেটা আসে সেটা হলো এই ভ্যান টপ আইসোথার্ম ইউজ করে একটা রিঅ্যাকশন হবে কি হবে না সেটা ডিসাইড করা, এবং একটা টিপিক্যাল কন্ডিশনে কিউ ব্যবহার করে, এবং আরেকটা হলো যে ইকুইলিব্রিয়াম এক্সটেন্ড বের করা, তার মানে কতদূর রিঅ্যাকশনটা হলো এবং ফাইনাল কম্পোজিশন অফ দ্য প্রোডাক্ট এন্ড রিঅ্যাকট্যান্ট কত। তো সাধারণত এই দুই ধরনের অঙ্ক পরীক্ষায় এখান থেকে আসেই। তো এটা মূলত আইদার ডেরিভেশন, ওই দুইটার কোন একটা ডেরিভেশন, এবং প্রবলেমস, সেটা হলো এই চ্যাপ্টারে। লাস্টলি ওই চ্যাপ্টারে আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের অ্যাপ্লিকেশন। ঠিক আছে,
ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের অ্যাপ্লিকেশন আমরা মেট্রোলজিক্যাল সিস্টেমে কয়েকটা অ্যাপ্লিকেশন দেখি, 3টা অ্যাপ্লিকেশন দেখেছিলাম। একটা হলো স্ট্যাবিলিটি অফ এ কম্পাউন্ড, সেটা আমরা ডিসাইড করেছিলাম বাই ইউজিং কে। আরেকটা ছিল কন্ট্রোল অ্যাটমসফিয়ার, আমরা নরমালি ইউজ করি কন্ট্রোল অ্যাটমসফিয়ার ব্যবহার করে একটা রিঅ্যাকশনকে বন্ধ করা বা রিঅ্যাকশনকে প্রগ্রেস করা ইন ফরওয়ার্ড ডিরেকশন, সেটা আমরা করতে পারি, কিভাবে করি সেটা দেখেছি। এন্ড ফাইনালি আরেকটা ক্লাসিক্যাল এক্সাম্পল আমরা দেখেছিলাম স্টিল মেকিং প্রসেসে ডিঅক্সিডেশন যেটা করি, সেটা মধ্যে আমরা বলেছিলাম যে যদি কার্বন পার্সেন্টেজ বেশি থাকে তখন বললাম ডিঅক্সিডেশন বেড়ে হয়, কার্বন কম থাকে কার্বন ডিঅক্সিডেশন প্রসেসে খুব একটা সুবিধা হয় না। এবং সেই সেন্সে আমরা বলেছিলাম যে প্রাইমারি স্টিল মেকিং প্রসেস যেখানে পিগ আয়রন থেকে স্টিল তৈরি করা হয়, যেহেতু পিগ আয়রনে কার্বন বেশি থাকে সুতরাং সেই জন্য প্রাইমারি প্রসেসে স্টিল কোয়ালিটি বেটার হয়। সেকেন্ডারি প্রসেস মানে স্টিল স্ক্র্যাপ থেকে যে স্টিল তৈরি করা হয় সেখানে যেহেতু কার্বন কম থাকে সুতরাং এই কার্বন বাবলিং যেটা সেটা কম হয়, সুতরাং কোয়ালিটি প্রাইমারি প্রসেসের তুলনায় ভালো হয়। তো এই ধরনের অ্যাপ্লিকেশন আমরা বলেছিলাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ব্যবহার করে। লাস্টলি যেটা ছিল সেটা হলো এলিংহাম ডায়াগ্রাম। এলিংহাম ডায়াগ্রামের মাঝে মাঝে পরীক্ষা আসে, ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এলিংহাম ডায়াগ্রাম এন্ড ইটস লিমিটেশনস। ঠিক আছে, সো এটা আমরা ক্লাসে আলাপ করেছি, এখানে এটা দেখবে। এখানে লাস্টলি একটা ছিল সেটা হলো প্রিডমিনেন্স ডায়াগ্রাম। আমরা প্রিডমিনেন্স ডায়াগ্রামটা পড়াই নাই, ঠিক আছে, সুতরাং এটা সিলেবাসের বাইরে। লাস্টলি চ্যাপ্টার 9 যেটা আছে, চ্যাপ্টার 9 হলো সারফেস টেনশন এবং সারফেস ফ্রি এনার্জি রিলেটেড থার্মোডাইনামিক্স অফ ইন্টারফেস। এখানে সারফেস কাকে বলে এবং সারফেসের ক্যারেক্টারিস্টিক্স সেটা একটা কোশ্চেন হতে পারে, সারফেস কত প্রকার সেটা একটা কোশ্চেন হতে পারে, শর্ট কোশ্চেন। দেন আরেকটা যেটা আসে, এই বিভিন্ন অ্যাপ্লিকেশন বলা হয়েছিল যে গ্যাস লিকুইড ইন্টারফেস, মানে একটা লিকুইডের ভিতরে একটা বাবল ফর্ম করতে গেলে পরে প্রেসারের যে চেঞ্জ সেটা, এটা মাঝে মাঝে পরীক্ষা আসে এক্সাম্পল দিয়ে। তারপরে আরেকটা আসতে হলো যে থ্রি ফেজ ইন্টারফেস যেটা আছে, ওয়েটেবিলিটি। ওয়েটেবিলিটি কাকে বলে, ঠিক আছে, ওয়েটেবিলিটির অ্যাপ্লিকেশনস আলোচনা করা, সেটা সেটা পরীক্ষায় আসে মাঝে। আর এখান থেকে ছোটখাটো কিছু অঙ্ক আসে। ও অ্যাবজর্পশন একটা আছে, অ্যাবজর্পশন ইকুয়েশন যেটা আমরা ডিরাইভ করিনি, বইয়ের মধ্যে ডিরাইভ করা হয়নি, জাস্ট রিপোর্ট করা হয়েছে, সো ডেরিভেশন আসে না। কিন্তু অ্যাবজর্পশন কাকে বলে, অ্যাবজর্পশন কত প্রকার, ফিজিক্যাল অ্যাবজর্পশন কেমিক্যাল অ্যাবজর্পশনের মধ্যে ক্যারেক্টারিস্টিক তফাৎ করা সেটা, এবং এটা অ্যাপ্লিকেশন যেটা বলেছিলাম ফর এক্সাম্পল কাটিং ফ্লুইডের মধ্যে, তো কিভাবে সারফেসেশন ক্লাটিং ফ্লুইডে ইউজ করা হয় বা ফ্লোট প্রসেসিং প্রসেসে কি করে ইউজ করা হয় সেটা এক্সপ্লেইন করা, সেটা হতে পারে ছোটখাটো 10 মার্কের একটা কোশ্চেন। আর একটা হতে পারে যে এই হোয়াট ডু মিন বাই কালেক্টর, ফ্লোদার এবং কালেক্টরের ভূমিকা ইন ফ্লোট প্রসেসিং আলোচনা করা, সেই ধরনের একটা কোশ্চেন হতে পারে 10 মার্কের, ঠিক আছে। সেটা হলো চ্যাপ্টার 9 এ। চ্যাপ্টার 10 এ যেটা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স, স্ট্যাটিক্যাল থার্মোডাইনামিক্সের সাথে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের তুলনা, সেটা একটা হতে পারে হোয়াট ডু ইউ মিন বাই ম্যাক্রোস্টেট এন্ড মাইক্রোস্টেট, ঠিক আছে, এবং ম্যাক্রোস্টেটের সাথে প্রবাবিলিটি রিলেশন আলাপ করা, সেই ধরনের হতে পারে। আর কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম বের করা, সেটা তো একটা আছেই, এবং ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের প্রপার্টি গুলো বলে দিবে, ডিরাইভ দ্য রিলেশনশিপ বিটুইন internal energy and partition function, অথবা partition function রেসপেক্টে ইউ এনট্রপি এবং লেটস সে এফ এর রিলেশন বের করা, ডেরিভেশন ডিরাইভ করা, আজকে ক্লাসে যেটা আলাপ করলাম। যে এই ধরনের কোশ্চেন মাঝে মাঝে 10 মার্কের কোশ্চেন বা 15 মার্কের কোশ্চেন পরীক্ষার মধ্যে আসে। So this is all about our syllabus. আমরা মোটামুটি একটু হাইলাইট করলাম কি ধরনের কোশ্চেন পরীক্ষায় মাঝে মাঝে আসে। তোমরা যেহেতু কোশ্চেন অলরেডি ডাউনলোড করতে পারো, সো পুরানো কোশ্চেন গুলো দেখে পরে বুঝতে পারবা সাধারণত কোন ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে, ঠিক আছে। তো এনি কোশ্চেন? স্যার ঈদের ভিতরে আমরা স্যার যদি কিছু প্র্যাকটিস করলাম, স্যার কিছু প্রবলেম হয় তো স্যার ঈদের পরে আমরা কিছু প্রবলেম সলভিং টাস্ক, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমাকে আগে থেকে জানিয়ে দিলে পরে, একদিন আগে জানালে পরে এনাফ, ঠিক আছে। কখন ক্লাস করতে চাও, নো প্রবলেম, নো প্রবলেম, এনি টাইম, নট অনলি ঈদের দিন, ঈদের আগে বা ঈদের পরে, যে কোনো সময় তুমি আমাকে বললে পরে সিআর এর মাধ্যমে যদি আমরা আমাকে বলো, আমরা এটা অ্যারেঞ্জ করবো, কোনো সমস্যা নেই। স্যার আমাদের যে সিটি 3টা হয়েছে স্যার, আরেকটা সিটি স্যার কবে নিব? এটা আমি এখনই সিআর এর সাথে আলাপ করতে চাই। সিআর তুমি কি ডিসাইড করেছো, আলাপ করেছো? জি স্যার, যদি নেক্সট উইক স্যার নিতেন ভালো হতো স্যার, মানে যেহেতু ঈদের আগের উইক। অবশ্যই নেক্সট উইকে আমি মনে হয় বুধবার একটা ডেট দিয়েছিলাম, জি স্যার। তাহলে বুধবার সকাল 10টায় আগামী সপ্তাহে
জি স্যার, সমস্যা নেই স্যার। ওকে, নেক্সট ওয়েডনেসডে 10 AM এবং এটা হবে চ্যাপ্টার 7 এর উপরে। ওকে স্যার। ঠিক আছে, চ্যাপ্টার 8 এর উপর না জানেন স্যার? চ্যাপ্টার 7 এর উপরে, এবং এটা এমসিকিউ হবে না, ঠিক আছে? এমসিকিউ হবে না, এটা একটা ডেসক্রিপটিভ কোশ্চেন টাইপের হবে। সুতরাং তোমাদের যেটা করতে হবে সেটা হলো খাতার মধ্যে লিখে এটাকে তোমাকে আপলোড করতে হবে, বেটার ইমেইলে দেওয়া, বাট যেভাবে দাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি একটা ফিক্সড টাইম দিয়ে দিব। এটা যেহেতু তুমি লেখা করবা, সুতরাং এটার জন্য কোনো ডেডলাইন মানে একদম কাট অফ পয়েন্ট থাকবে না, কিন্তু আমি একটা কাট অফ পয়েন্ট দিব 20 মিনিট। এরপরে তুমি যদি দাও প্রতি মিনিটের জন্য আমি একটা সার্টেন পার্সেন্টেজ আমাদের মাইনাস করতে থাকবো, ঠিক আছে? স্যার আপনি স্যার টিমসে অ্যাসাইনমেন্ট সেকশন যদি ওপেন করে দেন তাহলে অবশ্যই। ওখানে আপলোড দিলেই তো ভালো হয় স্যার। আমাদের ইমেইল হচ্ছে আপনার, আমি টিমসেই জাস্ট 10টা সময় পরীক্ষা হবে, তো আমি 10টা 2 মিনিট আগে টিমসে আপলোড করব, ঠিক আছে? তারপরে তোমরা যেভাবে ওইটা করো, যেভাবে তুমি আমাকে এটা দাও, কোনো অসুবিধা নেই। যেহেতু এটা ডেসক্রিপটিভ কোশ্চেন হবে, সুতরাং তুমি টিমসে এটা আনসার করতে পারবা না, তাই তো? না না, মানে স্যার আপনি যদি টিমসে অ্যাসাইনমেন্ট আকারে অ্যাসাইন করেন তাহলে স্যার আমাদের টিমসে চলে আসবে। আমি সেটাই করব টিমসে অ্যাসাইনমেন্ট আকারে করব। কিন্তু এটা তোমার থাকবে হলো ওই যে তোমার যেটা আছে, কি বলে এটাকে, আমাদের লেকচার যেখানে থাকে, লেকচার যেখানে থাকে সেটার মধ্যে কোশ্চেনটা থাকে, স্যার ক্লাস ম্যাটেরিয়ালসে থাকবে স্যার। ক্লাস ম্যাটেরিয়াল, यस এক্স্যাক্টলি। ঠিক আছে? জি স্যার। আগের সিটিটা কি কারেকশনটা করা হয়েছিল? না, কারেকশন করিনি, এখন আমি এটা ধরে নিই, আমি ধরবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা মনে আছে আমার। ওকে, তাহলে গুড লাক। আজকে আমাদের তাহলে শেষ হয়ে গেল, আনলেস যদি তোমরা রিকোয়ার্ড না হও তাহলে পরে আর দেখা হচ্ছে না। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Record